নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমি এখন তোমাদের বলবো নজরুল ইসলামের গল্প। নজরুল ইসলামের গল্পে আজকের তোমাদের যে গল্পটি বলবো সেই গল্পের নাম বকুলের দিনরাত। বকুল ঘুম থেকে উঠেই অনেকগুলো পাখির ডাক শুনতে পেল। বৈঠকখানায় চালের উপর ঘুঘুর ঘু করে দুটো ঘুঘু ডাকছিল। খেলনানের পাশে আম গাছটায় শালিকের বাসা। ওখানে বসে অনেকগুলো শালিক কিচিরমিচির করছিল। পাশের বাঁশঝাড়ে কুক 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 করে একটা কুক্ষা ডাকছিল। আরও দূরে বিশ্বাসের পুকুরের পাটালের জঙ্গল থেকে একটা ডাহুকের একটানা টকটক টকটক ডাক ভেসে আসছিল। ভোরের এই আধো আধো আলোর মাঝে মৃদুমন্দ বাতাসের সাথে এই পাখিগুলির মধুর কাকলি যেন একটা অন্য জগতের সৃষ্টি করে। কিন্তু সেই জগৎকে ভালোভাবে উপলব্ধি করার সময় তার ছিল না। সে তাড়াতাড়ি বিছানা ছেড়ে পথের পাশের ঝোপটার থেকে একটা পিঠুলির ডালের খানিকটা অংশ ভেঙে নিয়ে দাঁতন করতে লাগলো। তার বাবা ততক্ষণে ভুসির ঘর থেকে একতরফা আউর বের করে কচকচ করে কাটতে লাগলো। তার সঙ্গে কালকের তোলা পাউড়া ঘাস মিশিয়ে নাদে সানি মাখতে লাগলো। তা দেখে বলদ দুটো উঠে দাঁড়ালো। এমন সময় শেষ আঁধারটুকুকে যেন ছিন্ন ভিন্ন করার জন্যই তাদের খাঁচার মধ্যে বড় মোরগটা কর্কশ শব্দে ডেকে উঠল, জ্যাক কর সে শ্যাক। মা বলে খাঁচা থেকে ছাড়া পাওয়ার জন্যই নাকি মোরগগুলো তাদের মনিবকে অমন করে ডেকে বলে, জ্যাক কর সে শ্যাক। শ্যাক অর্থাৎ শেখ অর্থাৎ মনিব। এ বাড়িতে মোরগটির মনিব বকুলের মা, অর্থাৎ মোরগটি বকুলের মাকে ডেকে বলছে, আমাকে ছেড়ে দাও। কিন্তু মার তখন তাকে ছাড়ার মতো সময় নাই। সে তাড়াতাড়ি আখার উপর একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে তাতে খানিকটা জল এবং দুমুঠো চাল ফেলে দিল। তারপর এক মুঠো পাটকাঠিতে আগুন ধরিয়ে আখার মধ্যে দিয়েই ম্যাঠালের ধারে বহানের দিকে ছুটল। চারটে খুঁটির উপর কয়েকখানা বাঁশের একলা এবং কঞ্চি ছড়ানো, তাতেই সুমাস, চিচিঙ্গে, তরই প্রভৃতি লতানো গাছ তুলে দেয়া হয়েছে। মা পটাপট দুটো জালি তরই তুলে এনে বোটা কেটে হাঁড়ির মধ্যে ফেলে দিল। পড়ার বইয়ের সুমাসকে শশা এবং তরইকে ঝিঙে কেন যে লেখ হয় তা বকুল অনেক দিন পর্যন্ত বুঝতে পারত না। বকুল হাত মুখ ধুয়ে কাপড় পরতে গেল। কাপড় বলতে একটা জামা আর একটা পাজামা। তারপরে পরে যাওয়া কাপড়ের খুব টানাটানি, অর্থাৎ সে
যে কি পড়ে যাবে তা যেন বুঝতে পারে না। গতকাল তার সহপাঠীর দাদা নাজেশ তাকে একটা পুরানো প্যান্ট দিয়েছে। বকুল প্রথমে কিছুতেই নিতে চায়নি, কিন্তু নাজেশও ছাড়েনি। বকুল এর আগে কখনো প্যান্ট পরেনি। বন্ধু বান্ধবদের পরতে দেখে তার অনেকবারই পরতে ইচ্ছা হয়েছে, কিন্তু একটা প্যান্ট তৈরি করাতে অনেক খরচ পড়ে, তাই সে করাতে পারেনি। সেই জন্য মনে মনে একটা লোভ ছিলই। তাই নাজেশ যখন জোর করে দিয়ে দিল, বকুল ততটা জোর দিয়ে আপত্তি করতে পারেনি। বকুলের ইচ্ছা হলো আজ সে প্যান্ট পরে যাবে, সেই প্যান্টটাই পরে যাবে। কিন্তু প্যান্টটা খুলে দেখলো পাছের কাছে দুটো জায়গা সেলাই করা। সেলাইয়ের পাশের কাপড়টা এত হালকা হয়ে গেছে যে দু একদিন পরলেই ছিঁড়ে যাবে। এ প্যান্ট আর পরা যায় না। বকুলের মন হলো তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। পেটও ভরল না, আর যা তো গেল সেই অবস্থা। নাম হলো যে সে একটা প্যান্ট দান দিয়েছে বা সে নিয়েছে, কিন্তু এমন প্যান্ট যে পরা যাবে না। সে প্যান্ট না পরে তার ময়লা পাজামাটাই পরে নিল। ততক্ষণে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে এক ঝলক সোনালি রোদ তাদের উঠানে এসে পড়েছে। বকুল জামার পকেটে হাত দিয়ে দেখল একটা টাকা আছে। তার মনটাও খুশিতে, সেই খুশির রোদের মতো ঝলমল করে উঠল। আজ কলেজে যাওয়া যাবে। বাসের ভাড়া 1.5 টাকা, স্টুডেন্টস কনসেশন 40% ছাড় পয়সা। সেখানে 50 পয়সা দিলেও কন্ট্রাক্টর নিয়ে নেয়, তবে তার টিকিট দেয় না। না দেখ, কলেজ তো যাওয়া হবে। কলেজ যেতে বকুলের খুব ভালো লাগে। তার মনে হয় পড়াশোনা করে সে অনেক বড় হবে, কিন্তু চপ্পলটা পরতে গিয়েই তার বড় হবার আবেগটা বাষ্পীভূত হয়ে গেল। তার মনে ছিল না যে কাল চপ্পলের একটা ফিতে ছিঁড়ে গেছে, আর থাকলেই বা কি, হাতে নতুন ফিতে কেনার মতো পয়সা নাই। অগত্যা সে সুতো নিয়ে ফিতেটা সেলাই করতে বসলো। রবারের ফিতে শক্ত, কিছুতেই সুচ ঢুকতে চায় না। বকুল ইটের ওপর সূচের গোড়া রেখে উপরের ফিতেটা দিয়ে চাপ দেয়। তারপর মুখের দিকটা কিছুটা বের হলে দাঁত দিয়ে ধরে টেনে বের করে। এইভাবে ফিতেটা সেলাই করতে অনেকটা দেরি হয়ে গেল। তাই বকুল তাড়াতাড়ি করে বাইরে এলো। বাইরে আসতেই মা একটা থালাতে ভাত বেড়ে দিল, সঙ্গে তেল, নুন, সেই সিদ্ধ তরই দুটো মাখা। খেতে বসে বকুলের মন হলো কাল তো বাড়িতে চাল ছিল না, তাহলে ভাত হলো কি করে? জিজ্ঞাসা করতেই মা বলল, আজি রহমান ভাইয়ের কাছে গেছুনু, 3টা টাকা দিয়াছে। সামনের মাসের ভয়াজর দরমা থেকা কাটা নিবে। বকুলের মনটা খুব খারাপ হয়ে গেল। ফয়াজ তার চতুর্থ ভাই। বাড়িতে খাবার জুটে না বলে তাকে পরের বাড়িতে
রাখালের কাজে লাগিয়ে দেওয়া হয়েছে, আর তার বেতনের অগ্রিম টাকা নিয়ে, অর্থাৎ আরও 1 মাস রাখালগিরির মুজলেখা দিয়ে লেখা বা নেওয়া টাকায় ভাত খেয়ে সে কলেজ যাচ্ছে। সে বড়, সেদিন থেকে তারই তো উচিত পরিশ্রম করে অন্যদের মানুষ করা। তা তো সে করছেই না, উল্টে তাদের পরিশ্রমেই সে মানুষ হচ্ছে। নিজেকে বড় বেশি স্বার্থপর মনে হলো বকুলের। ভাইটার জন্য মায়া হতে লাগলো। মন হলো পড়াশোনা ছেড়ে তার কাজে মন দেওয়া উচিত, কিন্তু পড়াশোনা না করলে সে বড় হতে পারবে না। তার সমস্ত খিদেটা চলে গেল। মনে হলো এ ভাত সে খেতে পারবে না, কিন্তু সাত সকালে উঠে মা তার জন্য রান্না করেছে। মা তো তার মনের কথা বুঝবে না, তাই না খেলে সে কষ্ট পাবে। অগত্যা বকুল থালাটা টেনে নিয়ে বসল। মুখে ভাত তুলতে গিয়ে বকুল দেখল যে তার সবথেকে ছোট ভাইটা ল্যাংটা হয়ে সামনে বসে আছে। সে একদৃষ্টে ভাতের থালাটার দিকে চেয়ে আছে, মারও সেটা চোখে পড়ল। তাই তাকে ওখান থেকে দূরে পাঠানোর জন্য মা বলল, যা তো মনু, ফুলুরিওয়ালা আসছে কিনা দেখে আয়। ফুলুরির লোভে ভাই বোন যা তো মনু, ফুলুরিওয়ালা আসছে কিনা দেখে আয়। ফুলুরির লোভে ভাই ভাতের কথা ভুলে বাইরে ছুটল, কিন্তু না, ফুলুরিওয়ালা আসছে না। উস্কো খুস্কো ভাই ফিরে এসে খবর দিল, তেলাউলি আসছে। মা মুহূর্তের মধ্যে ঘরে ঢোকার আগে বলল, তেলাউলিকে বলিস বাড়িতে নাই, মাঠের দিকে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তেলওয়ালি মেয়েটি এসে হাজির হলো। কই বকুলের মা কোথায়? বাড়িতে নাই শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠল। পয়সা না থাকলে তেল লেয় কেনে? পয়সা দেওয়ার ক্ষমতা না থাকলে তেল না খালেই হয়। এই পর্যন্তই থাক আমার আজকের গল্পের প্রথম অংশ। আবার এই গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরে আসব। ততক্ষণ তোমরা আমার এই গল্পটি শুনতে থাকো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরনো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। বিদায় বন্ধু।